নমস্কার। আজকে আমি বলবো 65-70 বছর আগে যখন বিয়ে অচেনা দুটি বাড়ির মধ্যে ঠিক হতো কাগজের বিজ্ঞাপন দেখে, বা তখনও কলকাতায় ঘটক ঘটকি এদের পাওয়া যেত। সেই ঘটকেরা এসে সম্বন্ধ তৈরি করে দিত। তখন যে দেনা পাওনা পণ, সেটা কোন পর্যায়ে চলে যেতে পারে, কতখানি নিষ্ঠুরতার পর্যায়ে যেতে পারে, সেই দেনা পাওনার বিষয়টা নিয়ে আজকে আমি বলবো। পাত্রপক্ষ থেকে যে পণ দাবি করা হতো, বস্তুত হিন্দু বিয়েতে পণ, কন্যাপণের রীতি ছিল এক সময়। পরবর্তীকালে সেটা যে কি করে পাত্রপক্ষ পণ নিতে আরম্ভ করে, সেটা আমার অন্তত জানা নেই। সে যাই হোক, তো কনে দেখার একটা বিড়ম্বনা তো ছিলই। সেটা আমি অন্য একটি ভিডিওতে বলেছি কিভাবে মেয়েদের দেখে নেওয়া হতো। এরপরে দেনা পাওনার কথা শুরু হতো। খুব আলগোছে পাত্রপক্ষের প্রধান মহিলা হতে পারেন, বিশেষ ক্ষেত্রে মহিলারাই, আর পুরুষও হতে পারেন। খুব আলগোছে জানালেন যে মেয়ে পছন্দ হয়েছে, এবার দেনা পাওনার কথাটা একটু আমাদের বলে নেওয়া দরকার। দেনা পাওনার কথা, প্রথম কথা এমনভাবে শুরু করা হতো যে তা দেখুন, মেয়ে তো কালোই, কালো মেয়ের দাম কম, তাকে বেশি দাম দিয়ে পাত্র কিনতে হবে। ছেলে কিন্তু আমাদের সরকারি চাকরি করে। তা ধরুন, নগদের কথা কি বলবো, খুব বেশি আমাদের কিছু দাবি নেই। ওই বউ ভাতের খরচ ইত্যাদি প্রভৃতি সব মিলিয়ে, আর ওরা একটু বিয়ের পরে হনিমুন টনিমুনে যাবে, তখন হনিমুন ব্যাপারটা চালু হয়েছে। হনিমুন টনিমুনে যাবে, সব মিলিয়ে তা ধরুন এই 1020 টাকা দিলেই হয়ে যাবে। তখনকার দিনের 20,000 টাকা আজকের হিসেবে কয়েক লাখ। তখন 4 আনা 8 আনা সেরে রুই মাছ পাওয়া যেত, পাঁঠার মাংস 12 আনা। সেই সময় 1 টাকায় 32টা ক্ষীরের বরফি পাওয়া যেত। সেই সময় 20,000 টাকা মেয়ের বাবার হৃদকম্প হওয়া আশ্চর্য নয়, কিন্তু মেয়ের বাপ তো, সে অপরাধ যায় কোথায়? সুতরাং, আর ধরুন আপনার ওই সোনা, সোনার গয়না, তা তো আপনি আপনার মেয়েকে সাজিয়েই দেবেন, বিবেচনা তো আপনার আছে। আমরা আর কি বলবো। ঝনঝন করে শেকল বেজে উঠল। দরজার শেকলে বোঝা গেল পাত্রপক্ষের বাড়িতে বসে কথা হচ্ছে। যে ভেতর থেকে কর্তাকে ইঙ্গিত করছেন গিন্নি, একবার ভেতরে শুনে যাও তো, শোনো একবার। ভেতর থেকে গিন্নির ধমক খেয়ে ভেতরে বাইরে এসে বললেন, তা ধরুন সোনা সব নিয়ে ওই দেবেন দেবেন 30 থেকে 40 50 ভরি মতো। 30 40 50 সব এক ব্র্যাকেটে। 100 ভরি চাইনি এই পাত্রপক্ষের এই পাত্রীর বাবার বাপের ভাগ্য। তো সোনার দর তখন ছিল 98 টাকা, 99 টাকা, 100, এরম এর মধ্যে ভ্যারি করতো। রূপো, হ্যাঁ, একটা রূপোর থালা বাটি গেলাস তো আপনাকে দিতেই হবে ফুলসজ্জার দিন খাওয়াটার ব্যাপারে। রূপোর ভরি তখন খুব বেশি নয়, 10-12 টাকা। তো তাও তখনকার দিনে অনেক। এই তো গেল সোনার উপো। আর ধরুন আমার আত্মীয় স্বজন, ওর বাপের বাড়ি মানে মেয়ের মামার বাড়ির মামি শাশুড়ি, কাকা, কাকা শ্বশুর, কাকা শাশুড়ি, সব খুড় শ্বশুর বলা হতো উত্তর কলকাতায়, খুড় শ্বশুর খুড় শাশুড়ি, জাট শ্বশুর জাট শাশুড়ি, সব মিলিয়ে পিসি টিসি, তাই 53খানা নমস্কারই দিলেই হবে। খুব বেশি আমরা চাইবো না, আপনি যাতে বিপদগ্রস্ত হন সেটা কি আমরা চাই? ওই ওই শান্তিপুরি শাড়ি, টাঙ্গাইল, ফুলিয়া, এইরকম বেশিরভাগই দেবেন।
আর দু চারটে বালুচরি দিতে হবে, কারণ আমাদেরও তো আত্মীয় স্বজনের কাছে দেখাতে হবে যে আমরা একদম ভিখিরির ঘর থেকে মেয়ে আনিনি, ভালো ঘর থেকে মেয়ে এনেছি। তা একটু ভালো শাড়ি দেবেন। আর এই যে ছখানা বিধবাদের জন্য যেগুলো লাগবে, সেগুলো ওই সিমলের নরুন পাড় ধুতি হলেই চলবে, অত বেশি ইয়েতে যাবার দরকার নেই। সিমলের ফিনফিনে ধুতি, সিমলের ধুতি তখনকার দিনে সর্বশ্রেষ্ঠ ধুতি ছিল। সিমলের ভালো ধুতি হলেই চলবে যে তাদের জন্যে। আর হ্যাঁ, দুখানা ফুলন পাড় দিতে হবে কিন্তু, কেননা ওরে তাঁরা তো অল্প বয়সে তাদের স্বামী পরলোকগত হয়েছেন, তারা তো ধুতি পরে থাকেন না, শাড়ি পরেন, পেরে শাড়ি। লাল পাড়টা দেবে না, সেই কাণ্ড কেন আপনাদের আছে আমি জানি। আর ধরুন গিয়ে এই বরযাত্রী কত আর আসবে, ছেলের আপিসের বন্ধু আর ওদিকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব মিলে, তা ধরুন এই 75, 80, 100 তো হতে পারে। নাপিত টাপিত সব আসবে তো, সকলের একটা এক্সপেকটেশন থাকে যে দাদার বিয়েতে এটা পাবো ওটা পাবো। তাদের জন্য এই এক জোড়া করে ধুতি, শাড়ি, এসব চাদর, এসব খুব বেশি না, ও 2-5 জন, ও কিছুই না, ও আমি পরে জানিয়ে দেবো। আর আপনার ধরুন এই গায়ে হলুদের তত্ত্ব আমাদের বাড়ি থেকে আসবে। গায়ে হলুদের তত্ত্ব দেওয়াটা একটা চালাকি, কারণ তত্ত্ব যা আসে সেটা ফেরত যায়, ইনট্যাক্ট ফেরত যায় সেটা ফুলসজ্জার দিনে। আর ফুলসজ্জায় ছেলের কুঁচোনো ধুতি, চাদর সিমলেরই দেবেন, ভালো গরদের পাঞ্জাবি দেবেন। আদির পাঞ্জাবি তো দিতেই হবে, আর একটা করে গরদের পাঞ্জাবি দেবেন। ছেলের বোতাম, আংটি, ঘড়ি, হ্যাঁ ফেভারলিউ বা স্কাই মাস্টার এসব ঘড়ি হলেই ভালো হয়, লোককে দেখাবে তো 5 জনকে কি পেয়েছে না পেয়েছে। আর ধরুন ওই তখনকার দিনে অবশ্য ছেলেদের গলা শোনাচ্ছেন খুব একটা চাইতো না, আংটি একটা দেবেন, তা একটু ভালো ডায়মন্ড পাথর বসানো আংটি দেবেন, যদি যাতে আমাদের আত্মীয় স্বজনের কাছে মুখটা থাকে। আর মেয়ের জন্য খড়ম করে কোচানো একটা তাঁতের শাড়ি দেবেন, ভালো তাঁতের শাড়ি, শান্তিপুর, টাঙ্গাইল এসব হলেই হয়। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমার মা তো জীবিত, তার জন্যে একটু ভালো এন্ডির চাদর দেবেন একটা, শীতকালে বিয়ে হচ্ছে তো। আর ছেলের জন্য শীতকালে বিয়ে হচ্ছে, শাল তো দিতেই হবে, পামশুও পরে, তবে একটা কোলাপুরি চটিও দেবেন। এই মিষ্টি টিষ্টি ইত্যাদি প্রভৃতি তত্ত্বে তো যাবেই, সে আর আপনাদের কি বলবো। আর তত্ত্ব এই সাজিয়ে গুছিয়ে দেবেন সব মিলিয়ে। এই আর আমাদের বরযাত্রীদের আপ্যায়নের জন্যে আপনারা যা ব্যবস্থা করবেন সে তো তখন আমরা আপনাদের হাতে, আপনারা যেরকম দেবেন। আমরা দেখুন, আমাদের একটা কাণ্ডজ্ঞান আছে, ধর্ম আছে মাথার উপরে, রাধে রাধে, ধর্ম আছে মাথার উপরে, এমন কিছু চাইবো না যাতে পাত্রীপক্ষ বিড়ম্বিত হয়। আর ধরুন এই ছেলের বন্ধু বান্ধব এটা সেটা একটু আসবে, আনন্দ করবে, তো এই এর বেশি আর কিছু চাইছি না। এই হলো পণের ব্যাপার। দিতে না পারলে বিয়ে ক্যান্সেল, অন্য জায়গায় পাত্র দেখতে হবে। পণ না দিতে পারলে মেয়ের বাবা ঠোঁট কামড়ে বলতেন, আচ্ছা আপনারা যা চাইছেন সবই দেব। ওদিক থেকে অন্তঃপুরিকারা টকটক করে আওয়াজ করছেন, রাজি হয়ে যাও, এরম পাত্র পাওয়া যাবে না, রাইটাসে চাকরি করে। রাইটাসে চাকরি কি সবাই পায়? নমস্কার।